সালাম আলাইকুম সবাইকে স্বাগতম ইজি আইএলস উইথ বিএন ইমতিয়াজের নতুন একটা লেকচারে। আজকে আমরা পড়বো আইএলস রিডিং এর ইয়েস নো নট গিভেন। ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি উপকার হবে এই ভিডিও দেখার পরে। আমরা সচরাচর নট গিভেন অনেক বেশি ভয় পাই, কারণ হচ্ছে নট গিভেন আমাদের জন্য একদমই নতুন। কিন্তু আমি আজকে যে মেথডে করাবো ওই মেথডে হচ্ছে নট গিভেন নিয়ে কোনো প্রকার চিন্তা না করার কারণে এই মেথডটা হচ্ছে 100% অ্যাকুরেট এবং হচ্ছে খুবই স্পিড। আপনি মেথডের মাধ্যমে ইয়েস নো নট গিভেন এবং ট্রু ফলস নট গিভেন করতে পারবেন। ইয়েস নো নট গিভেন এবং ট্রু ফলস নট গিভেন একই জিনিস। ইয়েস হচ্ছে ট্রু, নো হচ্ছে ফলস। তো চলেন শুরু করি। আমাদের ভিডিওতে অলরেডি কিন্তু ট্রু ফলস নট গিভেন এর উপর একটা ভিডিও করা আছে, ওইখানে হচ্ছে 3 থেকে 4টা পেজ করা আছে। তো চাইলে আপনারা সেটা দেখতে পারেন, সেটা দেখলে আরো বেশি উপকার হবে ইনশাল্লাহ। তো আমাদের ইয়েস নো নট গিভেন অথবা ট্রু ফলস নট গিভেন যেটাই করেন না কেন, দুইটার জন্য সিস্টেম একই, পদ্ধতি একই। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন যা দেয়া থাকবে, যেমন 32 নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি। 32 নম্বর প্রশ্ন, চিলড্রেন নিড টয়েস ইন অর্ডার টু প্লে। বাচ্চাদের খেলার জন্য খেলনার প্রয়োজন। আমরা সবসময় প্রশ্নটাকে ট্রু ধরে নিব অথবা প্রশ্নটাকে ইয়েস ধরে নিব, যেইভাবেই প্রশ্ন আসুক না কেন। তার মানে কি, আমাদের প্রশ্ন সবসময় পজিটিভ হবে। আমাদের কাজ হচ্ছে মাথায় মনে মনে চিন্তা করে নেয়া এটা নেগেটিভটা কি হইতে পারে। নেগেটিভটা যেমন এটার নেগেটিভ হইতে পারে বাচ্চাদের খেলার জন্য খেলনার প্রয়োজন নাই। সো আমাদের হচ্ছে এইটাই কাজ। প্রশ্নে দেয়া থাকবে পজিটিভ বা ট্রু। আমাদের কাজ হচ্ছে মাথার মধ্যে চিন্তা করে নেয়া এটার উল্টাটা, যেটাই দেয়া থাকবে তার উল্টাটা চিন্তা করতে হবে। এটাই আমাদের কাজ। এটা করতে পারলে আমাদের ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন একদম 100% অ্যাকুরেটলি আমরা করতে পারবো। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এই টেকনিকের কারণে কিন্তু নট গিভেন নিয়ে কোনো কাজ করা লাগে না। নট গিভেন অটোমেটিক হয়ে যায়। কারণ আমরা যখন প্যাসেজে যাবো আমরা জানি আমাদের টার্গেট কি। আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া ট্রু স্টেটমেন্ট খোঁজা অথবা আমাদের মাথার মধ্যে তৈরি করা ফলস স্টেটমেন্ট খোঁজা। যখন আমরা ট্রু স্টেটমেন্টও পাবো না, ফলস স্টেটমেন্টও পাবো না, তখন আমরা বুঝতে পারবো যে এটা নট গিভেন। ঠিক আছে? আরেকটা জিনিস, ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন সবসময় চেষ্টা করবেন ২টা প্রশ্ন পরে দেন প্যাসেজে যাওয়া। ২টা প্রশ্ন পরে প্যাসেজে যাওয়ার রিজনটা হচ্ছে আমরা ৩৪ নাম্বারে গিয়ে আপনাদেরকে বুঝাবো। হ্যাঁ? এটা কেন ইম্পোর্টেন্ট? আচ্ছা, শুরু করা যাক। তো আমাদের কাজ কি? আমাদের কাজ, প্রথম কাজ হচ্ছে প্রশ্ন পড়া। প্রশ্নে বলা আছে চিলড্রেন নিড টয়স ইন অর্ডার টু প্লে। তো এটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট। আমাদের কাজ হচ্ছে মাথায় মনে মনে একটা ফলস স্টেটমেন্ট তৈরি করা। ফলস স্টেটমেন্ট কি হইতে পারে? ফলস স্টেটমেন্ট হইতে পারে চিলড্রেন ডু নট নিড টয়েস ইন অর্ডার টু প্লে, মানে বাচ্চাদের খেলার জন্য খেলনার প্রয়োজন না। তাহলে কি হবে আমাদের? এখন আমাদের কিওয়ার্ড দাগাইতে হবে। এখন কিওয়ার্ড হচ্ছে কাকে দাগাবেন সেটা ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে মেইন কিওয়ার্ড হচ্ছে টয়। কেন টয়? কারণ হচ্ছে আমাদের এই প্রশ্নটা ট্রু হবে নাকি ফলস হবে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে কার উপর? টয়েস এর উপর। কারণ বাচ্চাদের খেলার জন্য খেলনার প্রয়োজন সেটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট। বাচ্চাদের খেলার জন্য খেলনার প্রয়োজন না সেটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। তার মানে কি, এখানে মেইন কিওয়ার্ড কে? মেইন কিওয়ার্ড হচ্ছে টয়। তাহলে আমাদের টয় খুঁজতে হবে, খেলাধুলা খুঁজতে হবে, প্লে খুঁজতে হবে এবং বাচ্চাকে খুঁজতে হবে। বাট সবার আগে আমাদের মেইন কিওয়ার্ড কে? টয়। যখনই টয় দেখবো তার মানে বুঝতে হবে যে আমরা কিন্তু আনসার পেয়ে গেছি। ঠিক আছে? তো আমাদের কাজ কি? কিওয়ার্ডে চলে যাই। এই আমাদের চাইল্ড পাইলাম, আমরা কি পাইলাম? প্লে পাইলাম। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আমরা আনসারটা আশেপাশে আছে, বাট আনসারটা অ্যাকচুয়ালি কই পাবো? যেখানে আমরা টয় লেখাটা পাবো। তো টয় লেখাতে চলে গেলাম, এই আমাদের টয়স পাই ফেললাম। এখন আমরা যদি পড়ি, এখানে লেখা আছে কি? আম দে হ্যাভ নো রিয়াল টয়স। কোনো আসল খেলনা নাই। তো আমরা একটু লাইনটা পড়ি, দেখা যাক কি বলছে। Play is so intense that children will do so in any circumstances. For instance, when they have no real toys or when parents do not actively encourage the behavior. তো এখানে কি বলছে? এখানে বলা আছে যে বাচ্চা-কাচ্চা যখন খেলার ইচ্ছা জাগে তখন তাদের আসল খেলনা থাকুক আর না থাকুক তারা খেলবেই। বাবা-মারা চাক আর না চাক তারা খেলবেই। তাদেরকে আটকানো পসিবল না। তাহলে যেহেতু বলছে এখানে বাচ্চা-কাচ্চাদের খেলার জন্য খেলনার প্রয়োজন না। তাদের যখন ইচ্ছা তখনই তারা খেলবে। তখন এজন্য তাদের খেলনা থাকুক অথবা না থাকুক। ঠিক না? তাহলে আমরা যেটা মনে মনে চিন্তা করছিলাম ফলস স্টেটমেন্ট, যে বাচ্চা-কাচ্চাদের খেলার জন্য খেলনার প্রয়োজন নাই, এটার সাথে কিন্তু আমাদের প্যাসেজের লাইনটা মিলে যায়। প্যাসেজে বলা হইছে সিম্পল ভাবে যে বাচ্চা-কাচ্চাদের খেলার জন্য খেলনার প্রয়োজন নাই। তাদের যখন ইচ্ছা হবে তখনই তারা খেলবে। তাহলে এটার যে স্টেটমেন্ট এটা হবে ইয়েস অথবা নো? কোনটা? অবশ্যই নো হবে। কারণ কি, আমরা মনে মনে যেটা চিন্তা করছি ওইটার সাথে প্যাসেজ মিলে গেছে। প্রশ্নে দেয়া স্টেটমেন্টের সাথে কিন্তু প্যাসেজটা মিলে নাই। যার জন্য আমাদের আনসারটা হবে নো। আশা করি আপনারা বুঝতে পারছেন।
ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে মানে প্রায় ৪টা প্যাসেজের মধ্যে একটা প্যাসেজে তো পাবেনই। পাবেন না এমন দেখা যাওয়া মানে এমন দেখাই যায় না। সো ৪টা প্যাসেজের মধ্যে একটা প্যাসেজ যেহেতু পাবেন মিনিমাম, আর ২ টাতে পাইতে পারেন। ২ টাতেই মেক্সিমাম পাওয়া যায়। যেহেতু পাবেন সেজন্য এটা অনেক ইম্পোর্টেন্ট। আর এখান থেকে নাম্বার তুলতে পারা মানে হচ্ছে আপনার IELTS রিডিং এ ভালো করার জন্য মানে এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট আরকি। তাহলে আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে প্রশ্নে যা দেওয়া থাকবে প্রশ্নটা হচ্ছে আমাদের ট্রু। আমাদের কাজ হচ্ছে মাথায় মনে, মনে একটা ফলস স্টেটমেন্ট তৈরি করা। মানে যেইটাই দেয়া থাকবে, যা লেখা থাকবে তার ঠিক উল্টাটা চিন্তা করতে হবে। উল্টাটা চিন্তা করলে আমাদের কাজ শেষ। ঠিক আছে? এবং কিওয়ার্ড আমরা কিভাবে ঠিক করব? কিওয়ার্ড ঠিক করব ওইভাবে যে কার উপর ডিপেন্ড করে প্রশ্নটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে? যেমন আমাদের এই প্রশ্ন ছিল কি খেলনা মেইন। এজন্য আমাদের খেলনার উপর ডিপেন্ড করে কিন্তু আমার ট্রু হবে নাকি ফলস হবে সেটা ডিপেন্ড করতেছিল। এজন্য আমাদের খেলনা হচ্ছে মেইন কিওয়ার্ড। যেখানে আমরা খেলনা পাইছি সেখানে কিন্তু আমরা চলে গেছি। এখানেই আমাদের আনসারটা লুকানো ছিল। ঠিক আছে? আচ্ছা, নট গিভেন নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না এই কারণেই যে আমরা যে টার্গেট আমরা জানি আমাদের টার্গেট হচ্ছে এক ইয়েস অথবা এক নো। আমরা ইয়েস সম্পর্ক জানি, আমরা নো সম্পর্ক জানি। আমরা প্যাসেজে যাই দেখবো যে ইয়েস পাই কিনা। যদি ইয়েস পাই ইয়েস, নো পাইলে নো। যখন দেখবো যে ২ টার একটাও নাই তখন কিন্তু হচ্ছে আমাদের নট গিভেন। আমরা সবাই নট গিভেন এই কারণেই ভয় পাই, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র প্রশ্ন দেখেই ঢুকে যাই প্যাসেজে। আমাদের মধ্যে কোনো কোনটা মানে আমরা শুধু জানি যে প্রশ্নের সাথে মিললেই ট্রু হবে। বাট আমরা কিন্তু ফলস নিয়ে তেমন চিন্তা করি না। আমাদের যখন ফলস নিয়ে আমরা আমরা একদম সিওর হয়ে গেছি যে এই জিনিসটা হইলেই ফলস হবে। প্রশ্ন প্রশ্নের সাথে প্যাসেজ মিললে তো ট্রু হবেই। আমরা যখন একদম সিওর হয়ে গেছি যে এই জিনিসটা হইলেই ফলস হবে, যখন আমরা ফলসও খুঁজে পাই না তখন অটোমেটিক্যালি নোট গিভেন হয়ে যায়। ঠিক আছে? এর জন্য কিন্তু এই যে টেকনিক সেটা হচ্ছে কিন্তু খুবই অ্যাকুরেট এবং খুবই সুন্দরভাবে আপনাদের সব মিলে যাবে। আপনি যখন বাসা এটা ভিডিও দেখার পরে হচ্ছে ইয়াতে চলে যাবেন, ক্যামব্রিজ করতে চলে যাবেন। দেখবেন যে আপনার যদি ১০ টা আগে যখন যেখানে দেখতেন যে একটাও মিলতো না বা ৩-৪ টা মিলতো, এখানে সব মিলে যাবে। আপনার অ্যাকুরেট 100%, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারব। ঠিক আছে? এরপরের প্রশ্নতে যদি আমি চলে যাই, ৩৩ নাম্বার সেইম ভাবে আপনারা মনে, মনে চিন্তা করবেন যে কি চেঞ্জ করা লাগতে পারে। যেমন দেখেন ৩৩ নাম্বারে যদি চলে যাই, "It is a mistake to treat play and learning as separate type of activities" হ্যাঁ? তার মানে বলা আছে প্লে এবং লার্নিং কে সেপারেট একটা এক্টিভিটিস হিসেবে ট্রিট করা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় ভুল। হ্যাঁ? তাহলে এটা নেগেটিভটা কি হইতে পারে? ঠিক উল্টোটা চিন্তা করব। ইট ইস নট এ মিস্টেক। ঠিক না? এই প্লে এবং লার্নিং কে সেপারেট হিসেবে ট্রিট করাটা আমাদের জন্য ভুল ছিল না। সেটা হচ্ছে আমাদের মনে, মনে চিন্তা করা ফলস স্টেটমেন্ট অথবা নো স্টেটমেন্ট। আর প্রশ্নে দেয়া ট্রু স্টেটমেন্ট কোনটা? ইট ইস এ মিস্টেক টু ট্রিট প্লে অ্যান্ড লার্নিং অ্যাজ এ সেপারেট টাইপ অফ এক্টিভিটিস। তো আমাদের কোনো কাজ নাই, আমাদের খুঁজতে হবে এগুলা। ট্রু স্টেটমেন্ট খুঁজতে হবে, ফলস স্টেটমেন্ট খুঁজতে হবে। আমাদের ডিপেন্ড করতেছে কার উপর? প্লে এবং লার্নিং এর উপর ডিপেন্ড করতেছে। কারণ প্লে এবং লার্নিং কে সেপারেট করা হয়েছে। এখন প্লে এবং লার্নিং কে সেপারেট করাটা ভুল ছিল নাকি সঠিক ছিল সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। ভুল হইলে ট্রু অথবা ইয়েস, আর ফলস হইলে কি হবে? যদি সঠিক হয় তাহলে হবে ফলস অথবা নো। তো চলা যাক প্লে এবং লার্নিং এ যদি আমরা চলে যাই, প্লে এবং লার্নিং এ আচ্ছা আরেকটা জিনিস বলে রাখা ভালো যে হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, এই ২ টার ক্ষেত্রেই প্রশ্নটা সিরিয়াল মেইনটেইন করে আসে। কিভাবে সিরিয়াল মেইনটেইন করে আসে? যেমন এই ৩৩ নাম্বার প্রশ্নটা ৩২ নাম্বার প্রশ্নের পরেই হবে, ৩৪ নাম্বার প্রশ্নের আগেই হবে। আমি ভিডিওর শুরুতে বলছি একটা কথা যে আমাদের ২ টা করে প্রশ্ন যদি আমরা দেখে যাই ট্রু ফলস এর ক্ষেত্রে, তারপর যদি প্যাসেজে ঢুকি সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। সুবিধাটা কোন জায়গায়? সুবিধাটা হচ্ছে আপনি যখন প্রশ্ন ২ টা পড়ে যাবেন, মনে করেন সাপোজ এই ৩৩ নাম্বার প্রশ্নের কিওয়ার্ড গুলা আপনি কোন জায়গায় পাইলেন না। তখন সেক্ষেত্রে আপনাকে পুরা প্যাসেজ দেখা লাগবে। পুরা প্যাসেজ দেখা মানে হচ্ছে কি? আপনার সময় বেশি লাগতেছে এবং একই সাথে আপনার মাথাটাকে গরম করে ফেলবে। মাথা গরম করা মানে আপনার পরীক্ষাটা খারাপ হয়ে যাওয়া। আর এতটা টাকা খরচ করে আপনি পরীক্ষার হলে যাবেন। ওই সময় যদি আপনার মাথা গরম করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার পরীক্ষার হলে বসতে হবে। ঠিক আছে? কারণ আপনি আপনার ডিজায়ার হয়তোবা রেজাল্টটা নাও পাইতে পারেন। সো এইসব কারণে হচ্ছে কিছু IELTS এর ক্ষেত্রে কিছু বুদ্ধি খাটাইতে হয় আরকি। সো এই বুদ্ধিটা হচ্ছে ট্রু ফলস এর জন্য খুবই ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে আপনি এই যেমন যেটা বলতেছিলাম যে আপনি যদি ২ টা প্রশ্ন দেখেন সেক্ষেত্রে কি লাভ হইতেছে দেখেন। যেমন আপনি হচ্ছে এই প্রশ্নের কিওয়ার্ড গুলা পাইলেন না। কিন্তু আপনি হচ্ছে এই মনে করেন সাপোজ এইখানে একটা আর্টিস্টিক ট্যালেন্ট এর কথা বলা আছে। এইটা আপনি পাইয়া গেলেন। এইটা পাইলে আপনি জানবেন যে আপনাকে কোন জায়গায় স্টপ করা লাগবে। কারণ
33 নাম্বার প্রশ্নের আনসার কখনো 34 নাম্বারের পরে হবে না তো। তার মানে বুঝতে হবে আমি যখনই 34 নাম্বার প্রশ্নে কিওয়ার্ড পেয়ে যাব তার মানে বুঝতে হবে যে আমি প্রশ্নটা ফালায় চলে আসছি। ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে যদি আপনি এই যে আপনার যে ফুল স্টপ এই ফুল স্টপের মধ্যে যদি আপনার কোনো কিওয়ার্ড না পান তার মানে ধরতেই হবে যে এটা কি নট গিভেন ছিল। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু পুরা প্যাসেজটা পড়া লাগলো না। এক্ষেত্রে আপনার সময়টা কিন্তু বেঁচে গেছে। ঠিক আছে? আচ্ছা আমাদের প্রশ্নে চলে আসি। আজ আমরা কি হচ্ছে 33 নাম্বার করছি? করিনি। আচ্ছা যাক। আচ্ছা প্লে এবং লার্নিং আমাদের কিওয়ার্ড ছিল প্লে এবং লার্নিং এ কিন্তু আমরা পেয়ে গেছি। প্লে এবং লার্নিং এখানে আছে। এখন প্লে এবং লার্নিং সম্পর্কে কি বলা আছে? আওয়ার সোসাইটি হ্যাজ ক্রিয়েটেড এ ফলস ডাইকোটমি। কারণ এ ফলস ডাইকোটমি মানেটা কি? এ ফলস ডাইকোটমি মানে হচ্ছে ডাইকোটমি মানে হচ্ছে সেপারেশন করা। আর এ ফলস ডাইকোটমি মানে হচ্ছে ফলস মানে এখানে মিস্টেকের সাথে সিনোনিম হিসেবে ইউজ করা হয়েছে। মানে একটা কি? আমাদের সোসাইটি একটা ভুল সেপারেশন তৈরি করছে বিটুইন প্লে এবং লার্নিং এর ব্যাপারে। তার মানে কি সেপারেশনটা কি ছিল? একটা ভুল ছিল। আর আমাদের প্রশ্নে বলা আছে কি সেপারেশন করাটা ছিল একটা মিস্টেক বা ভুল। তার মানে কি প্রশ্নের যে স্টেটমেন্ট এবং প্যাসেজের যে স্টেটমেন্ট তা কিন্তু ১০০ তে ১০০ মিলে গেছে। তার মানে কি এটা হবে ৩৩ নাম্বারের আনসারটা হবে ইয়েস। আর আমাদের মনে, মনে তৈরি করা স্টেটমেন্টটা কি ছিল? যে এটা ভুল ছিল না। এটা একটা সঠিক পদক্ষেপ ছিল যে প্লে এবং লার্নিং কে সেপারেট করা। বাট প্যাসেজে কিন্তু বলা আছে উল্টা কথা। প্যাসেজে কিন্তু বলা আছে যে প্লে এবং লার্নিং কে সেপারেশন করা একটা ভুল ছিল। তাহলে কিন্তু এটা আমাদের মনে, মনে তৈরি করা স্টেটমেন্টের সাথে মিলে নাই। এটা কিন্তু মিলছে আমাদের প্রশ্নের স্টেটমেন্টের সাথে। আর আমরা সবসময় বলছি প্রশ্নে যা দেয়া থাকবে তা সবসময় ট্রু। প্রশ্ন কখনো ভুল হইতে পারে না। ঠিক আছে? তার মানে প্রথমটার আনসার হবে নো আর পরেরটার আনসার হবে ইয়েস। এখন আসেন 34 নাম্বার প্রশ্নে। 34 নাম্বার প্রশ্ন সেম কাজ করব আমরা। প্লে হেল্পস চিলড্রেন টু ডেভেলপ দেয়ার আর্টিস্টিক ট্যালেন্ট। এখন আর্টিস্টিক ট্যালেন্ট হচ্ছে আমাদের এখানে মেইন কিওয়ার্ড। কারণ এখানে আমরা যখন মনে, মনে ফলস স্টেটমেন্ট চিন্তা করব অথবা নো স্টেটমেন্ট চিন্তা করব, আমরা কি চিন্তা করব? যেমন আমরা যদি প্রশ্নটা আবার পড়ি, প্লে হেল্পস চিলড্রেন টু ডেভেলপ দেয়ার আর্টিস্টিক ট্যালেন্ট। তার মানে বোঝা গেছে যে খেলাধুলা বাচ্চাদের আর্টিস্টিক ট্যালেন্ট ডেভেলপ করতে হেল্প করে। এটা হচ্ছে প্রশ্নে দেয়া স্টেটমেন্ট। আর প্রশ্নে দেয়া স্টেটমেন্ট মানে সেটা ট্রু স্টেটমেন্ট। ঠিক না? তাহলে মনে, মনে চিন্তা করে ফলস স্টেটমেন্ট কি হবে? খেলাধুলা বাচ্চাদের আর্টিস্টিক ডেভেলপমেন্ট করতে হেল্প করে না। ঠিক না? তাহলে ডিপেন্ড করতেছে কার উপর? আর্টিস্টিক ডেভেলপমেন্টের উপর বা আর্টিস্টিক ট্যালেন্টের উপর। আর্টিস্টিক ট্যালেন্ট তৈরি করতে, ডেভেলপ করতে খেলাধুলা বাচ্চাদের হেল্প করে কি করে না। ঠিক না? ডিপেন্ড করতেছে কিন্তু সম্পূর্ণ আর্টিস্টিক ট্যালেন্টের উপর। তার মানে কি আর্টিস্টিক ট্যালেন্ট হচ্ছে আমার এই ক্ষেত্রে মেইন কিওয়ার্ড। সো আমরা এখন আর্টিস্টিক ট্যালেন্টে খুঁজবো। এর আগে আমরা হচ্ছে ৩৫ নাম্বারের কিওয়ার্ড গুলো একটু দাগাই নিই। ৩৫ নাম্বার কিওয়ার্ডটাতে কি বলা আছে দেখেন। রিসার্চার্স হ্যাভ এগ্রিড অন এ ডেফিনিশন অফ প্লে। ডেফিনিশন অফ প্লের ব্যাপারে সবাই এগ্রি করছে রিসার্চার্সরা, তাই না? রিসার্চার এগ্রিড। এটার যদি আমরা ফলস স্টেটমেন্ট চিন্তা করি কি হবে? রিসার্চার্সরা এগ্রি করে নাই অ্যাবাউট ডেফিনিশন অফ প্লে। ডেফিনিশনের সংজ্ঞার ব্যাপারে রিসার্চার সবাই এগ্রি করে নাই। ঠিক না? যেহেতু এগ্রি করে নাই মনে, মনে যেটা আমরা যেহেতু এগ্রি করে নাই মনে, মনে আমরা পাইলাম ফলস স্টেটমেন্ট আর প্রশ্নে দেওয়া ট্রু স্টেটমেন্ট হচ্ছে সবাই এগ্রি করছে। এখন আমি কেন ৩৪ নাম্বার এবং ৩৫ নাম্বারের কিওয়ার্ড গুলো আগে দাগাইলাম সেটা হচ্ছে আমি যে ওই আপনাদেরকে বললাম ২ টা করে পড়ে যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ সেটার একটা উদাহরণ দেখানোর জন্য। এখন আসেন ৩৪ নাম্বার প্রশ্নে। আমাদের আর্টিস্টিক ট্যালেন্ট খুঁজতে হবে, তাই না? আর্টিস্টিক ট্যালেন্ট খুঁজি। দেখেন তো কোন জায়গায় এই পুরা লেখার মধ্যে আর্টিস্টিক ট্যালেন্ট বলতে কিছু আপনারা পান কিনা? থ্রো আছে, প্লে, চিলড্রেন লার্ন, রেগুলেট দেয়ার বিহেভিয়ার, ফাউন্ডেশন, লেটার অনেক কিছু আছে সায়েন্স, ম্যাথমেটিক্স, কমপ্লেক্স, সোশ্যাল রিলেশনশিপ, বিল্ড অনেক কিছুই আছে বাট কোন জায়গায় কিন্তু আপনারা আর্টিস্টিক ট্যালেন্ট খুঁজে পাইতেছেন না। হুম? তারপর আপনারা যদি একটু নিচে যান, এখানে একটা জিনিস দেখবেন যে ডেফিনিশন অফ প্লে চলে আসছে অলরেডি। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা কিন্তু ৩৫ নাম্বার প্রশ্নে ঢুকে গেছি। ৩৩ নাম্বার প্রশ্নটা ছিল এখান পর্যন্ত। ৩৫ নাম্বার প্রশ্ন শুরু হইছে এখান থেকে। তার মানে আমার ৩৪ নাম্বারের আনসারটা থাকবে ঠিক এই জায়গাতে। কিন্তু এই জায়গার কোন জায়গায় কিন্তু আর্টিস্টিক ট্যালেন্ট নাই। দেখেন কিভাবে আপনার সময়টা বাঁচতেছে। আর্টিস্টিক ট্যালেন্ট যেহেতু নাই, এখানে ইয়েস, নো হওয়ার কোনো চিন্তাই নেই। কারণ হচ্ছে আমাদের যে প্রশ্নে দেওয়া ট্রু স্টেটমেন্ট সেটা হচ্ছে খেলাধুলা বাচ্চাদেরকে আর্টিস্টিক ট্যালেন্ট ডেভেলপ করতে হেল্প করে। আবার ফলস স্টেটমেন্ট হচ্ছে কি খেলাধুলা বাচ্চাদেরকে আর্টিস্টিক ট্যালেন্ট ডেভেলপ
করতে হেল্প করে না। এখন আমার আর্টিস্টিক ট্যালেন্ট যেহেতু মেইন কিওয়ার্ড, এখানে আর্টিস্টিক ট্যালেন্ট বলতে কোনো কিছু দেয়াই নেই। এখন হেল্প করবে কি হেল্প করবে না সেটা সম্পর্কে আমাদের জানার কোনো কি সুযোগ আছে? যেহেতু কোনো সুযোগ নাই এবং আর্টিস্টিক ট্যালেন্ট বা আমাদের মেইন কিওয়ার্ডই আমাদের প্যাসেজের মধ্যে নাই, সেক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণরূপে নট গিভেন হয়ে যাবে। ঠিক আছে? এর জন্য আমি বারবার বলছি যে ২ টা করে প্যাসেজ দেখবেন আপনারা, ২ টা করে প্রশ্ন দেখবেন, তাহলে কিন্তু আপনাদের সময় বেঁচে যাবে। আপনাদের মাথা গরম হওয়ার কোনো সুযোগ আর থাকবে না। ঠিক আছে? এর পরের প্রশ্নে যদি চলে যাই, রিসার্চার এগ্রিড অন এ ডেফিনিশন অফ প্লে। এখন ডেফিনিশন অফ প্লে সম্পর্কে রিসার্চার সবাই এগ্রি করছে। এটা হচ্ছে প্রশ্নে দেওয়া ট্রু স্টেটমেন্ট। আপনার মাথায় চিন্তা করা ফলস স্টেটমেন্টটা কি? আপনার মাথায় চিন্তা করা ফলস স্টেটমেন্ট হচ্ছে রিসার্চাররা এগ্রি করে নাই ডেফিনিশন অফ প্লে এর ব্যাপারে। তো আমাদেরকে মেইন হচ্ছে কি ডেফিনিশন অফ প্লে। কারণ হচ্ছে ডেফিনিশন সংজ্ঞা, প্লে এর সংজ্ঞার সাথে সবাই কি একমত কি সবাই কি একমত না, এটাই তো মেইন জিনিস। তো আমাদের ডেফিনিশন অফ প্লে এর মধ্যে আমার আনসার। এখন ডেফিনিশন অফ প্লে পাইলাম এখানে আমরা। এখন হচ্ছে আসলে আমাদের প্রশ্নটা পড়ি। ঠিক আছে? লাইনটা পড়ি। ফুল কনসেনসাস অন এ ফর্মাল ডেফিনিশন অফ প্লে কন্টিনিউস টু elude the researchers and theorists who study it। এখন বলছে কি ফুল কনসেনসাস, কনসেনসাস মানে হচ্ছে এগ্রি করা। আবার এখানে বলা আছে যারা এলিউড করা, ইলুড মানে হচ্ছে অ্যাভয়েড করা, স্কিপ করা অথবা না মানা আর কি। তার মানে এটার আনসার কিন্তু কি বলছে দেখেন, যে রিসার্চার যারা ছিল ডেফিনিশন অফ প্লের ব্যাপারে কিন্তু কি করে না, এগ্রি করে না। এগ্রির সিনোনিম এখানে হচ্ছে কনসেনসাস, কিন্তু হচ্ছে এগ্রি করে না, এটা হচ্ছে একত্রে হয়ে যাচ্ছে সেটা ইলুড। ইলুডের কারণে কিন্তু আর একত্র মানে এগ্রি করতে পারে নাই। তাহলে আমাদের মনে মনে চিন্তা করা ফলস স্টেটমেন্ট ছিল, কিন্তু রিসার্চাররা এগ্রি করবে না ডেফিনিশন অফ প্লের সাথে। এবং এটা কিন্তু আমাদের ইয়ার সাথে আমাদের প্রশ্নের যে প্যাসেজের যে মেইন কথার সাথে কিন্তু মিলে যায়। প্যাসেজের মেইন কথায় বলা আছে যে ডেফিনিশন অফ প্লে এর ব্যাপারে হচ্ছে সবার রিসার্চাররা এগ্রি করতে পারে না, জিনিসটাকে তারা কনফিউশনের মধ্যে পড়ে গেছিল। ঠিক আছে? যত এটা সম্পর্কে লেখাপড়া করছে আর কি। এখন দেখেন, আপনারা কি একটা জিনিস খেয়াল করতে পারতেছেন, আমাদের ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন যেটাই আমরা করতেছি না কেন, আমাদের যে মেইন কিওয়ার্ডটা যদি আমরা খুঁজে পাই, মেইন কিওয়ার্ড যেই লাইনের মধ্যে থাকে আমাদের আনসার কিন্তু সেই লাইনই থাকে। আমাদের কিন্তু অন্য কোথাও যাইতে হয় না, আগের লাইনও যাইতে হয় না, পরের লাইনও যাইতে হয় না। তো আমাদেরকে সিম্পল ভাবে খুঁজতে হবে কি আমাদের মেইন কিওয়ার্ড। ঠিক আছে? মেইন কিওয়ার্ড খোঁজা হয়ে গেছে, আমাদের আনসারও বের হয়ে যাবে। ঠিক আছে? আমার মনে হয় এর থেকে সহজ প্রসেস ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে কোনোদিনও হইতে পারবে না। ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে দ্রুততর সময়ে করার জন্য, অ্যাকুরেটলি করার জন্য সবথেকে বেস্ট প্রসেস। আপনাদের যদি এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবেন। আমি অনেক খুশি হব জিনিসটাতে। ঠিক আছে? আর পরের প্রশ্নে যদি চলে আসি, ৩৬ নাম্বার প্রশ্ন। ওয়ার্ক এন্ড প্লে ডিফার ইন টার্মস অফ ওয়েদার অর নট দে হ্যাভ এ টার্গেট। কি বলছে? ওয়ার্ক এবং প্লে, কাজ এবং খেলাধুলা ২ টার মধ্যে পার্থক্য তৈরি করে ওয়েদার অর নট দে হ্যাভ এ টার্গেট। তাদের মানে কোনো টার্গেট আছে কি নাই এটার উপর ডিপেন্ড করে ওয়ার্ক এবং প্লে কে ডিফার করা হয়। এখন যদি আমরা প্রশ্নতে চলে আসি, প্রশ্নটা কিভাবে চেঞ্জ হয়? ওয়ার্ক এবং প্লে ডিফার ইন টার্মস অফ গোল অথবা টার্গেটের উপর ডিফার করে নাকি অন্য কিছুর উপর ডিফার করে, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। এখন যদি গোল অথবা টার্গেটের উপর ডিফার করে তাহলে হচ্ছে আমাদের ট্রু স্টেটমেন্ট, আর যদি গোল এবং টার্গেটের উপর ডিফার না করে সেক্ষেত্রে হবে ফলস স্টেটমেন্ট। এখানে হচ্ছে টার্গেট হচ্ছে আমাদের একটা মেইন কিওয়ার্ড, টার্গেটের সিনোনিম হইতে পারে গোল, এবং খুঁজতে হবে কি ওয়ার্ক এবং প্লে। কারণ হচ্ছে ওয়ার্ক এবং প্লে এর মধ্যেই পার্থক্যটা করা হবে। কারণ ওয়ার্ক এবং প্লে এর মধ্যে পার্থক্যটা যদি গোলের উপর ডিপেন্ড করে, একজন হচ্ছে গোল ওরিয়েন্টেড হবে, একজন হবে গোল ওরিয়েন্টেড ছাড়া, অথবা টার্গেট ওরিয়েন্টেড ছাড়া। এমন যদি হয় সেক্ষেত্রে হবে ট্রু। আর যদি অন্য কিছুর উপর দুজনকে পার্থক্য করা হয় ওয়ার্ক এবং প্লেকে, সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের ফলস স্টেটমেন্ট। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের খুঁজতে হবে ওয়ার্ক এবং প্লে। কোথায় ওয়ার্ক আছে সেটা খুঁজতে হবে। ওয়ার্ক পাইছি নাকি? ওয়ার্ক কোথায়? উম, ফালায় আসছি নাকি? দেখি তো। কোথায় চলে গেলাম আমরা? ওয়ার্ক কোথায়? তুমি ওয়ার্ক প্লে টার্গেট গোল কিছু একটা তো পাইতে হবে। আমাদের যেহেতু মেইন জিনিস গোল, গোল কোথায় বা টার্গেট কোথায় খুঁজতে হবে। প্লে প্লে পাইছি।
প্লে, প্লে, প্লে। ওয়ার্ক পাইলাম, এই তো ওয়ার্ক পাইছি। ওয়ার্ক সম্পর্কে কি বলা আছে দেখি। ওয়ার্ক সম্পর্কে বলা আছে দেখেন, আনলাইক প্লে, ওয়ার্ক ইজ টিপিক্যালি নট ভিউড অ্যাজ এনজয়েবল অ্যান্ড extrinsically মোটিভেটেড, দ্যাট ইজ ইট ইজ এ গোল ওরিয়েন্টেড। এই তো কথা বলাটা পাইছি আমরা। দেখেন এখানে কি বলছে, ওয়ার্ক হচ্ছে আনলাইক প্লে, প্লের মতো না, এটা হচ্ছে গোল ওরিয়েন্টেড। তার মানে কি ওয়ার্ক এবং প্লেকে পার্থক্য করা হয়েছে গোলের উপর বা টার্গেটের উপর ডিপেন্ড করে, ঠিক না? এখন দেখেন আমরা কিন্তু কিভাবে খুঁজে পাইছি জিনিসটা দেখেন, আমাদের কিন্তু টার্গেট খুঁজতে হয়েছে, অথবা আমি যেটা করছি যে ওয়ার্ককে খুঁজছি, কারণ প্লে প্লে সম্পর্কে বলা আছে, ওয়ার্ক নিয়ে যখন কথাটা বলা হবে, কারণ সম্পূর্ণ প্যাসেজটা কিন্তু প্লে নিয়ে, ওয়ার্ক নিয়ে যখন কথা বলা হবে ওইখানে আমাদের পাওয়ার সম্ভাবনা বেশি। আমি কিন্তু ওয়ার্ক খুঁজছি, দেখেন যেখানে ওয়ার্ক আমরা পাইছি সেখানে আমি চলে গেছি, এখানে পড়ার পরে দেখলাম যে আনলাইক প্লে, ওয়ার্ক ইজ টিপিক্যালি নট ভিউড এস এনজয়েবল, এবং একটু নিচে লেখা আছে যে ইট ইজ এ গোল ওরিয়েন্টেড। তার মানে কি ওয়ার্ক এবং প্লেকে আলাদা করা হয়েছে কিসের উপর ডিপেন্ড করে, গোলের উপর ডিপেন্ড করে, গোল হচ্ছে টার্গেট। তাহলে কি যেহেতু এটাকে আলাদা করা হয়েছে গোলের উপর অথবা টার্গেটের উপর ডিপেন্ড করে, তার মানে এটার আনসারটা হবে কি ইয়েস। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আমি বিশ্বাস করি যে এই যে আজকে পড়াইলাম আপনাদেরকে ইয়েস নো নট গিভেন, এই প্রসেসে যদি আপনারা বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের 100% অ্যাকুরেট হবে এবং কোনো ভুল হবে না, আমি এটার গ্যারান্টি নিতে পারি। ঠিক আছে, কারণ আমি এই মেথডটা নিয়ে আমি নিজে নিজে অনেক বেশি প্রাউড ফিল করি যে এই মেথড এত বেশি অ্যাকুরেট। আর আমাদের ট্রু ফলস নট গিভেন এর উপরও ভিডিও করা আছে চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এটা হচ্ছে 3 থেকে 4টা পেজেস কমপ্লিট করা আছে, এটা দেখলে আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। ঠিক আছে, আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে কমেন্ট করে জানাই দিবেন যে কেমন লাগতেছে ভিডিওটা, এবং অবশ্যই ফেসবুক পেজের ক্ষেত্রে হচ্ছে লাইক দেওয়ার পাশাপাশি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। ধন্যবাদ।